রাজপ্রাসাদের সেই গোপন কক্ষে তখন পিনপতন নীরবতা। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, আর ঘরের ভেতরে টিম টিম করে জ্বলছে একটি মাত্র মোমবাতি। সেই আলো আধারিতে দাঁড়িয়ে থাকা 4জন মানুষের মনের ভেতর তখন বইছিল এক বিধ্বংসী ঝড়। রাজবৈদ্য কাঁপতে কাঁপতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং সিংহাসনে বসে নেই, তিনি ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছেন। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে, হাতের মুঠো শক্ত। আর ঘরের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজকন্যা চন্দ্রা। তার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখে ভয়ের চেয়েও এক অদ্ভুত দৃঢ়তা স্পষ্ট। রাজবৈদ্য অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, মহারাজ, আমি আমার চিকিৎসাবিদ্যা দিয়ে শতবার পরীক্ষা করেছি। রাজকন্যা চন্দ্রা গর্ভবতী, এটি কোনো ভুল নয়। এই একটি বাক্য যেন ঘরের বাতাসকে আরও ভারী করে তুলল। মহারাজ আচমকা থমকে দাঁড়ালেন। তিনি তীব্র গর্জন দিয়ে উঠলেন, শান্ত হও বৈদ্য, তোমার সাহস হয় কি করে এই প্রাসাদের দেওয়ালে দাঁড়িয়ে এমন উচ্চারণ করার? তুমি জানো এর শাস্তি কি? রাজবৈদ্য ভয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু সত্যকে তো আর গোপন করা যায় না। আর কিছুদিন পর এই সত্য সারা রাজ্যের সামনে প্রকাশ পেয়ে যাবে। মহারাজ বীরেন্দ্র প্রতাপ তার তলোয়ারে হাত দিলেন, ক্রোধে তার শরীর কাঁপছিল। তিনি চন্দ্রার দিকে এগিয়ে গেলেন। চন্দ্রা এক পাও পেছাল না। মহারাজ তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন, কে সে? কার এত বড় সাহস যে সূর্য বংশের মর্যাদায় এভাবে কালি লেপে দিল? কোনো প্রতিবেশী রাজ্যের রাজপুত্র, নাকি আমাদেরই কোনো সেনাপতি? নাম বলো তার। আজ রাতে তার মাথা এই প্রাসাদের প্রধান ফটকে ঝুলিয়ে দেওয়া হবে। চন্দ্রা চোখ তুলে তাকালো, তার গলার আওয়াজ কাঁপল না। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, তিনি কোনো রাজপুত্র নন পিতা, তিনি কোনো সেনাপতিও নন। তবে কে সে? মহারাজের কণ্ঠস্বর আরও গম্ভীর হলো। তিনি এই রাজ্যেরই একজন সাধারণ মানুষ, বনের কাঠুরে, নাম তার মাধব। এই নামটা শোনার পর ঘরের নীরবতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। মহারাজ বিশ্বাস করতে পারছিলেন না তিনি কি শুনলেন। বনের এক দরিদ্র কাঠুরে, যে প্রতিদিন প্রাসাদের পেছনের দরজা দিয়ে রান্নার কাঠ দিয়ে যায়, তার সাথে রাজকন্যার সম্পর্ক? এ যেন কোনো দুঃস্বপ্ন। মহারাজ চিৎকার করে উঠলেন, কাঠুরে? এক সাধারণ কাঠুরে, যার পায়ে জুতো নেই, গায়ে ছেঁড়া কাপড়, তার এত বড় সাহস? সে তোমাকে স্পর্শ করেছে? প্রহরী, এখনই যাও। চন্দ্রা মহারাজের কথার মাঝেই বাধা দিয়ে বলল, থামুন পিতা, আপনি যদি তার গায়ে একটিও আঁচড় দেন, তবে এই ঘরের মেঝেতেই আপনি আপনার একমাত্র সন্তানের মৃতদেহ পড়ে থাকতে দেখবেন। আমি নিজের জীবন দিয়ে দেব, কিন্তু তাকে কোনো ক্ষতি হতে দেব না। চন্দ্রার এই কথা শুনে মহারাজ থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন রাগ দিয়ে এই পরিস্থিতি সামলানো যাবে না। সূর্যবংশের মান সম্মান এবং একমাত্র কন্যার জীবন, এই দুই বিপন্ন এখন। মাধব ছিল অতি সাধারণ এক যুবক। সে বনের ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। তার বাবাও কাঠুরে ছিলেন, তাই উত্তরাধিকার সূত্রে সেও এই পেশা বেছে নিয়েছিল। মাধব দেখতে যেমন সুদর্শন ছিল, তেমনই ছিল অত্যন্ত নম্র ও পরোপকারী। প্রতিদিন সে জঙ্গল থেকে ভালো মানের কাঠ সংগ্রহ করে রাজপ্রাসাদের হেসেলের জন্য নিয়ে আসত। অন্যদিকে রাজকন্যা চন্দ্রা ছিল খাঁচায় বন্দি পাখির মতো। রাজকীয় নিয়মকানুন, প্রথা আর প্রাসাদের 4 দেওয়ালের বন্দি দশা তাকে দমবন্ধ করে দিত। চন্দ্রা প্রায়ই প্রাসাদের পেছনের বাগানে এসে বসত, যেখান থেকে বনের সীমানা শুরু হতো। সেদিন ছিল বসন্তের এক বিকেল। চন্দ্রা বাগানের এক কোণে বসে একটি পাখি খাঁচা থেকে মুক্তি পাওয়ার দৃশ্য দেখছিল। হঠাৎ একটি বিষাক্ত সাপ চন্দ্রার দিকে ধেয়ে আসছিল। চন্দ্রা ভয়ে চিৎকার করতেও ভুলে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে বনের দিক থেকে একটি কুঠার এসে সাপের মাথায় আঘাত করল। সাপটি সেখানেই মারা গেল। চন্দ্রা চমকে উঠে দেখল সামনে দাঁড়িয়ে আছে এক অতি সাধারণ পোশাক পরিহিত যুবক। তার চোখে কোনো লালসা ছিল না, ছিল কেবল উদ্বেগ। সেই যুবকটি ছিল মাধব। সেদিন মাধব মাথা নিচু করে বলেছিল, রাজকন্যা ক্ষমা করবেন, আপনার সুরক্ষার জন্য আমাকে এই বাগানে প্রবেশ করতে হলো। চন্দ্রা কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলেছিল, তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার নাম কি? আমার নাম মাধব, আমি প্রাসাদের কাঠুরে। সেই প্রথম আলাপ। এরপর থেকে চন্দ্রা প্রায়ই বাগানে সেই নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াতো। মাধব যখন কাঠ নিয়ে আসতো, তখন দূর থেকে তাদের চোখাচোখি হতো। ধীরে ধীরে সেই নীরব সাহনী কথায় রূপ নিল। মাধব চন্দ্রাকে বনের ভেতরে স্বাধীন জীবনের গল্প শোনাতো।
কিভাবে মুক্ত পাখিরা গান গায়, কিভাবে বুনো ফুল ফোটে, কিভাবে চাঁদের আলো বনের নদীকে রূপালী রঙের চাদরে ঢেকে দেয়। চন্দ্রার মনে হতো মাধবের গল্পগুলোর মধ্যে এক অন্য পৃথিবী লুকিয়ে আছে, যেখানে কোনো রাজকীয় জটিলতা নেই, কেবল শান্তি আছে। মাধবও ধীরে ধীরে বুঝতে পারল, সোনার প্রাসাদে বাস করলেও রাজকন্যা অত্যন্ত একাকী এবং দুঃখী। একদিন প্রবল বৃষ্টির মধ্যে চন্দ্রা প্রাসাদের সীমানা পেরিয়ে বনের ভেতরে চলে গিয়েছিল। সেখানে এক ভাঙা মন্দিরে তারা আশ্রয় নেয়। সেই ঝড়ো রাতে প্রকৃতির তীব্র আবেগের মাঝে দুই ভিন্ন জগতের মানুষের মনের দূরত্ব ঘুচে গিয়েছিল। তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তারা জানতো না এই ভালোবাসার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। বর্তমান সময়ে ফিরে এসে মহারাজের ক্ষোভ যেন আরও তীব্র আকার ধারণ করল। তিনি মন্ত্রীকে গোপনে ডেকে পাঠালেন। মন্ত্রী ধুরন্ধর এবং কুচক্রী মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন এই ঘটনা বাইরে জানাজানি হলে রাজপরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। আবার রাজকন্যাকে জোর করলে তিনি অঘটন ঘটাতে পারে। মন্ত্রী মহারাজকে কুটিল হাসি হেসে বললেন, মহারাজ, এই সমস্যার সমাধান অত্যন্ত গোপনে করতে হবে। প্রজারা যেন বিন্দুমাত্র টের না পায়। আর এই কাঠুরে, তাকে তো বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। মহারাজ বললেন, কিন্তু চন্দ্রা যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? মন্ত্রী পরামর্শ দিলেন, রাজকন্যাকে বলুন যে কাঠুরাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর গোপনে আমরা ওই কাঠুরেকে বনের মধ্যে শেষ করে দেব। রাজকন্যা ভাববেন তার প্রেমিক বেঁচে আছে, কিন্তু সে আর কোনোদিন ফিরে আসবে না। এদিকে রাজকন্যার গর্ভাবস্থা গোপন করার জন্য তাকে কিছুদিনের জন্য দূরবর্তী পাহাড়ি প্রাসাদে চিকিৎসার বাহানায় পাঠিয়ে দেওয়া হোক। মহারাজের এই পরিকল্পনা পছন্দ হলো, কিন্তু তারা জানতেন না যে চন্দ্রা কতটা বুদ্ধিমান। চন্দ্রা মন্ত্রীর এই কুটিল স্বভাব খুব ভালো করেই চিনত। সে বুঝতে পেরেছিল তার বাবাকে দিয়ে মন্ত্রী মাধবের কোনো বড় ক্ষতি করাতে পারে। সেদিন রাতেই মাধবকে রাজপ্রহরী বনের কুড়ে ঘর থেকে বন্দি করে নিয়ে আসে। তাকে রাজপ্রাসাদের মাটির তলার অন্ধকারে কারাগারে আটকে রাখা হয়। লোহার শেকলে বেঁধে রাখা হলেও মাধবের চোখে কোনো ভয় ছিল না। কারাগারের সেই স্যাঁতস্যাঁতে ঘরে সেনাপতি এসে মাধবকে চাবুক মারতে শুরু করলো। বল, তোর এত বড় সাহস কি করে হলো? রাজকন্যার জীবন নষ্ট করার অধিকার তোকে কে দিল? মাধব আহত অবস্থায় হাসল। সে বলল, আমি কোনো অন্যায় করিনি, আমি ভালোবেসেছি। ভালোবাসা যদি অপরাধ হয় তবে আপনারা আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু রাজকন্যার গায়ে যেন কোনো আছর না লাগে। মাধবের এই নির্ভীকতা দেখে সেনাপতি অবাক হয়ে গেলেন। সে বুঝতে পারল এই ছেলেটি সাধারণ কাঠুরে হতে পারে, কিন্তু তার মন কোনো বীরের চেয়ে কম নয়। এদিকে চন্দ্রা নিজের ঘরে বন্দী ছিল, তার ঘরের বাইরে কড়া পাহারা। কিন্তু চন্দ্রা দমে যাওয়ার পাত্রে ছিল না। সে তার বিশ্বস্ত দাসী সুমিত্রাকে ডাকল। সুমিত্রা ছোটবেলা থেকে চন্দ্রাকে বড় করেছে। সে রাজকন্যাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। চন্দ্রা সুমিত্রার হাত ধরে বলল, সুমিত্রা মা, তুমি আমার শেষ ভরসা। যদি তুমি আমাকে সাহায্য না করো তবে কাল সকালে এই প্রাসাদে আমার মৃতদেহ পড়ে থাকবে। সুমিত্রা কেঁদে উঠে বলল, এমন কথা বলবেন না রাজকন্যা, আমি আপনার জন্য নিজের প্রাণও দিতে পারি। বলুন আমাকে কি করতে হবে। চন্দ্রা তাকে একটি গোপন সুড়ঙ্গের কথা বলল, যা প্রাসাদের অন্দরমহল থেকে বনের শেষ সীমানা পর্যন্ত গিয়েছে। এই সুড়ঙ্গের কথা কেবল রাজপরিবারের বিশ্বস্ত কয়েকজনই জানত। চন্দ্রা বলল, আমাকে আজ রাতে কারাগার থেকে মাধবকে মুক্ত করতে হবে। আমি জানি বাবা তাকে বাঁচিয়ে রাখবেন না। সুমিত্রা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু রাজকন্যা, কারাগারের চাবি তো প্রধান প্রহরীর কোমরে থাকে, সেখানে যাওয়া তো অসম্ভব। চন্দ্রা মৃদু হাসল। সে বলল, অসম্ভবকে সম্ভব করতেই হবে। তুমি শুধু প্রধান প্রহরীর খাবারে এই ঘুমের ওষুধটা মিশিয়ে দাও, বাকিটা আমি দেখছি। পরিকল্পনা মাফিক সুমিত্রা প্রধান প্রহরীর রাতের খাবারে রাজবৈদ্যর ঘর থেকে আনা তীব্র ঘুমের ওষুধ মিশিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে প্রহরী গভীর ঘুমে ঢলে পড়ল। চন্দ্রা অত্যন্ত চতুরতার সাথে তার গা থেকে চাবি নিয়ে নিল। রাজকীয় পোশাকের বদলে সে সাধারণ দাসীর পোশাক পরে অন্ধকার পথ দিয়ে কারাগারের দিকে রওনা দিল। কারাগারের দরজায় পৌঁছে চন্দ্রার বুক কাঁপছিল। সে দেখল প্রহরী ঘুমাচ্ছে। সে সাবধানে দরজা খুলে ভিতরে ঢুকল। সেখানে লোহার শেকলে বাঁধা আহত মাধবকে দেখে চন্দ্রার চোখ ফেটে জল চলে এলো। সে ছুটে গিয়ে মাধবকে জড়িয়ে ধরল। মাধব, ওরা তোমার এই অবস্থা করেছে? মাধব অবাক হয়ে গেল। চন্দ্রা, তুমি এখানে কেন এসেছ? যদি মহারাজ জানতে পারে তবে তোমার ক্ষতি হবে। আমি নিজের কথা ভাবছি না মাধব, আমাদের সন্তানের কথা ভাবো। আমাদের এখান থেকে পালাতে হবে। চন্দ্রা চাবি দিয়ে মাধবের হাতের শেকল খুলে দিল। মাধব উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু চাবুকের আঘাতে তার শরীর ভেঙে পড়েছিল। সে বলল, চন্দ্রা, আমি হয়তো বেশি দূর যেতে পারবো না, তুমি চলে যাও। আমি তোমাকে জড়িয়ে আরও বড় বিপদে ফেলতে চাই না। না, চন্দ্রা দীর্ঘ কণ্ঠে বলল,
আমরা একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরব। তারা যখন কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই অলক্ষ্যে এক প্রহরী জেগে উঠল। সে চিৎকার করে ওঠার আগেই মাধব তার কুঠার, যা ঘরের এক কোণে রাখা ছিল, দিয়ে তাকে আঘাত করল না, বরং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চন্দ্রার হাত ধরে দৌড়াতে শুরু করলো। প্রাসাদে অ্যালার্ম বেজে উঠল। বন্দি পালিয়েছে, রাজকন্যা নিখোঁজ। তার দিকে মশাল জ্বলে উঠল। ঘোড়ার খুরের আওয়াজ বনের নীরবতা ভেঙে চুরমার করে দিল। মহারাজ বীরেন্দ্র প্রতাপ যখন জানতে পারলেন যে চন্দ্রা নিজেই মাধবকে মুক্ত করে পালিয়ে গিয়েছে, তখন তার রাগ চরমে পৌঁছালো। তিনি সেনাপতিকে আদেশ দিলেন, জীবন্ত অথবা মৃত দুজনকে ধরে নিয়ে এসো। তবে মনে রেখো, রাজকন্যার পেটের সন্তান যেন নষ্ট না হয়, আর ওই কাঠুরিয়াকে দেখামাত্র আঘাত করবে। বন ছিল অন্ধকার এবং অত্যন্ত দুর্গম, কিন্তু মাধব যেহেতু জন্ম থেকেই এই বনে বড় হয়েছে, তাই বনের প্রতিটি পথ, প্রতিটি গাছ তার চেনা। সে চন্দ্রাকে নিয়ে এমন এক পাহাড়ি গুহার দিকে এগিয়ে গেল, যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, হিংস্র পশুরাও সহজে যেত না। পেছনে মশালধারী সৈন্যদের আওয়াজ ক্রমশ এগিয়ে আসছিল। ঘোড়ার পায়ের আওয়াজ খুব কাছে চলে আসছিল। মাধব চন্দ্রাকে বলল, চন্দ্রা, এই ঝর্ণার পেছন দিয়ে একটা সরু পথ আছে, তুমি ওখানে গিয়ে লুকিয়ে থাকো, আমি ওদের অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। না মাধব, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চন্দ্রা তার হাত শক্ত করে ধরে রাখল। ঠিক তখনই ঝোপঝাড় ভেঙে সামনে এসে দাঁড়ালো মহারথের প্রধান সেনাপতি এবং কয়েকজন সশস্ত্র সৈন্য, তাদের হাতে জ্বলন্ত মশাল এবং ধারালো তলোয়ার। সেনাপতি কুৎসিত হাসি হেসে বলল, রাজকন্যা, অনেক খেলা হয়েছে, এবার প্রাসাদে ফিরে চলুন। আর এই জঙ্গলি কাঠুরের খেলা এখানেই শেষ। সেনাপতির ইশারায় দুজন সৈন্য তলোয়ার নিয়ে মাধবের দিকে এগিয়ে গেল, কিন্তু মাধব পিছু হটল না। সে মাটি থেকে এক টুকরো শক্ত ভারী কাঠ তুলে নিল। বনের সন্তান মাধব জানত কীভাবে আত্মরক্ষা করতে হয়। প্রথম সৈন্যটি যখন তলোয়ার দিয়ে আঘাত করতে গেল, মাধব অত্যন্ত চতুরতার সাথে নিজেকে বাঁচিয়ে তার কাঠের টুকরো দিয়ে সৈন্যর হাতে আঘাত করল। তলোয়ারটি মাটিতে পড়ে গেল। দ্বিতীয় সৈন্যটির পেছন থেকে আক্রমণ করতে গেলে চন্দ্রা একটি বড় পাথর কুড়িয়ে তার মাথায় আঘাত করল। সৈন্যটি অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু সেনাপতি নিজে একজন দক্ষ যোদ্ধা ছিলেন। তিনি নিজের তলোয়ার বের করে মাধবের দিকে ধেয়ে এলেন। মাধব ও সেনাপতির মধ্যে এক অসম লড়াই শুরু হলো। তলোয়ারের আঘাতে মাধবের হাতের কাঠ কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। সেনাপতি তলোয়ারের ডগা মাধবের বুকে তাক করে বললেন, এবার তোর শেষ সময় কাঠুরে। ঠিক সেই মুহূর্তে বনের গভীর থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। মশালের আলো এবং মানুষের চিৎকারে বনের এক হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বিরক্ত হয়ে গুহা থেকে বেরিয়ে এসেছিল। বাঘটিকে দেখে সৈন্যরা ভয়ে থমকে গেল। সেনাপতিও এক মুহূর্তের জন্য পেছনে তাকালেন। এই সুযোগটা মাধব হাতছাড়া করল না। সে সেনাপতির হাতে জোরে লাথি মারল। তলোয়ারটি দূরে ছিটকে পড়ে গেল। বাঘটি সৈন্যদের দিকে ধেয়ে আসতে সৈন্যরা ভয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পালাতে শুরু করলো। মাধব চন্দ্রার হাত ধরে সেই তীব্র অন্ধকারের মধ্যেই ঝর্ণার পেছনের গোপন সুড়ঙ্গর পথ দিয়ে বনের আরও গভীরে চলে গেল। বাঘটি সৈন্যদের তাড়া করায় তারা আর পিছনে আসতে পারল না। সকালের আলো যখন বনের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ল, তখন চন্দ্রা ও মাধব সীমানা পেরিয়ে অন্য এক রাজ্যের বনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা ক্লান্ত, ক্ষুধার্ত এবং রক্তাক্ত, কিন্তু তাদের চোখে ছিল স্বাধীনতার আনন্দ। চন্দ্রা মাধবের কোলে মাথা রেখে এক গাছের তলায় বসল। সে মৃদু হাসল, আমরা পেরেছি মাধব, আমরা এখন মুক্ত। মাধব চন্দ্রার কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ চন্দ্রা, কিন্তু আমাদের লড়াই কেবল শুরু হলো। এখন থেকে তোমাকে এক সাধারণ কাঠুরের স্ত্রীর মতো কষ্ট করে বাঁচতে হবে। রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য আর পাবে না। চন্দ্রা মাধবের হাত নিজের পেটে রেখে বলল, আমাদের সন্তান যখন এই পৃথিবীর আলো দেখবে, সে যেন এক স্বাধীন পিতার সন্তান হিসেবে পরিচয় পায়। প্রাসাদের সোনার খাঁচার চেয়ে এই বনের মুক্ত বাতাস অনেক বেশি দামি। তারা সেই নতুন রাজ্যে এক শান্ত গ্রামের প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করল। মাধব আবার কাঠ কাটার কাজ শুরু করলো। তবে এবার সে আর কেবল একজন কাঠুরে ছিল না। সে তার পরিশ্রম দিয়ে বনের ঔষধি গাছপালা চিনে তা দিয়ে ওষুধ তৈরি করে গ্রামের মানুষের চিকিৎসা করতে শুরু করলো। গ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতে লাগলো। চন্দ্রাও আর সেই রাজকীয় অহংকারী রাজকন্যা ছিল না। সে কুড়ি ঘর লেপা, রান্না করা, সুতো কাটা সব কাজ শিখে নিল। তার মুখে সর্বদা এক অদ্ভুত প্রশান্তি থাকত। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। চন্দ্রার কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। শিশুটির চোখ দুটো ছিল ঠিক তার মায়ের মতো উজ্জ্বল, আর জেদ ছিল বাবার মতো। তারা তার নাম রাখল অরণ্য। কিন্তু নিয়তির খেলা তখনও শেষ হয়নি। এক রৌদ্রোজ্জ্বল সকালে গ্রামের বাইরে হঠাৎ একদল সৈন্য এসে হাজির হলো। তাদের পরনে ছিল চন্দ্রার বাবার রাজ্যের রাজকীয় পোশাক। গ্রামের মানুষ ভয়ে কুঁড়ে ঘরে লুকিয়ে পড়ল।
মাধব তখন ঘরে ছিল না। সে বনের গভীরে ঔষধি সংগ্রহ করতে গিয়েছিল। চন্দ্রা যখন কোলের শিশুকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো, সে দেখল ঘোড়ার পিঠ থেকে নেমে আসছেন স্বয়ং মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং। মহারাজের চুলদারি অনেক পেকে গেছে। তার চোখে আগের সেই তীব্র ক্রোধ ছিল না, বরং ছিল এক গভীর ক্লান্তি এবং অনুশোচনা। চন্দ্রা ভয়ে তার সন্তানকে বুকের সাথে চেপে ধরল। সে ভাবল মহারাজ হয়তো তার সন্তানকে কেড়ে নিতে এসেছেন। মহারাজ ধীরে ধীরে চন্দ্রার দিকে এগিয়ে এলেন। তিনি তার একমাত্র মেয়ের দিকে তাকালেন। চন্দ্রা সাধারণ সুতি শাড়ি, কপালে সাধারণ টিপ আর এই দরিদ্র কুড়ে ঘরে দেখে মহারাজের চোখে জল চলে এলো। তিনি অনুভব করলেন যে মেয়েকে তিনি প্রাসাদের দাস দাসী দিয়ে মুড়িয়ে রেখেছিলেন, সে আজ এখানে কত শান্তিতে আছে। মহারাজ মৃদু কণ্ঠে বললেন, চন্দ্রা। চন্দ্রা পিছু হটে গিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন মহারাজ? আমাদের কি শান্তিতে বাঁচতেও দেবেন না? আপনি যদি আমার সন্তানকে স্পর্শ করতে চান, তবে তার আগে আমাকে হত্যা করতে হবে। মহারাজ মাথা নিচু করে বললেন, আমি কোনো যুদ্ধ করতে আসিনি মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওই মন্ত্রীর কুচক্রী পরামর্শে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সেনাপতি যখন সেদিন ফিরে গিয়ে বলল যে তোরা বনের বাঘের মুখে পড়ে মারা গিয়েছিস, তখন থেকে প্রতিটি রাত আমি ঘুমাতে পারিনি। আমার মনে হতো আমি নিজেই আমার সন্তানকে শেষ করেছি। তিনি চন্দ্রার কোলে শিশুটির দিকে তাকালেন। শিশুটি মহারাজকে দেখে খিলখিল করে হেসে উঠল এবং তার ছোট্ট হাত দুটো মহারাজের দিকে বাড়িয়ে দিল। মহারাজের চোখের জল আর বাদ মানল না। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। আমাকে ক্ষমা করে দাও মা। আমি আজ রাজা হিসেবে আসিনি, একজন পরাজিত পিতা হিসেবে এসেছি। আমি আমার বংশের প্রদীপকে দেখতে এসেছি। ঠিক তখনই মাধব বন থেকে ফিরে এলো। মহারাজকে দেখে সে থমকে দাঁড়ালো এবং তরবারি ছাড়াই মহারাজের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। মহারাজ উঠে দাঁড়িয়ে মাধবের কাঁধে হাত রাখলেন। মাধব, আমি ভুল ছিলাম। তুমি একজন খাঁটি মানুষ। রাজকীয় রক্ত থাকলেই কেউ বীর হয় না, বীর হয় তার মনে। তুমি আমার মেয়েকে যে সুখ দিয়েছ, তা আমি আমার সাম্রাজ্য দিয়েও দিতে পারতাম না। মহারাজ প্রস্তাব দিলেন, তোমরা প্রাসাদে ফিরে চলো। আমি মাধবকে আমার সেনাপতি এবং ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে ঘোষণা করব। মাধব এবং চন্দ্রা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে কোনো লোভ ছিল না। মাধব বিনীতভাবে বলল, মহারাজ, আপনার এই উদারতার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু রাজপ্রাসাদের সেই ঐশ্বর্য আমাদের আর টানে না। আমরা এই বনের শান্ত জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাদের সন্তান এই বনের মুক্ত বাতাসেই বড় হোক, তবে আমরা প্রতি বছর আপনাকে দেখতে প্রাসাদে যাব। আপনার দরিদ্রতার দাদর কোলে খেলার অধিকার থেকে বঞ্চিত হবে না। মহারাজ বুঝতে পারলেন তাদের এই স্বাধীনতা কোনো রাজমুকুট দিয়ে কেনা সম্ভব নয়। তিনি তাদের সিদ্ধান্তকে সম্মান জানালেন। তিনি বিদায় নেওয়ার আগে মাধব ও চন্দ্রাকে আশীর্বাদ করলেন এবং তার রাজকীয় আংটিটি শিশু অরণ্যের গলায় একটি সুতো দিয়ে পরিয়ে দিয়ে বললেন, এটি সূর্য বংশের উত্তরাধিকার প্রতীক। সে যেখানেই থাকুক, সে একজন বীরের সন্তান। মহারাজ তার সৈন্যদল নিয়ে ফিরে গেলেন। সন্ধ্যায় সূর্য যখন বনের পশ্চিমে অস্ত যাচ্ছিল, তখন কুড়েঘরের সামনে বসে মাধব তার সন্তানকে কোলে নিয়ে দুলছিল, আর চন্দ্রা প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় দিচ্ছিল। বনের বাতাস তাদের কানে কানে যেন এক সুখী পরিবারের বিজয়ের গান গাইছিল। সোনার খাঁচা থেকে মুক্ত দুটি পাখি অবশেষে তাদের নিজস্ব নীড় খুলে পেয়েছিল। বন্ধুটি, গল্পটি এখানেই শেষ। ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ সবাইকে।